সব খবর, কম সময় সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। রাজধানীর মোহাম্মদপুরে চলছে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ। সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিএনপি এখন সেদিনের অপেক্ষা, সঙ্গে পাবলিক না থাকলে কি আন্দোলন হবে? ভুয়া আন্দোলন, ভুয়া সব নাটক, ভুয়া কর্মসূচি, ভুয়া। বিএনপি হলো একটা ভুয়া। এ ভুয়া দলের ভুয়া আন্দোলন জনগণ বিশ্বাস করে না। করে জনগণ বিশ্বাস করে। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আপনাদের আস্থা আছে? হাত তুলে বলুন। আপনাদের আপনজন বঙ্গবন্ধুর কন্যা। মনে রাখবে, রাত 2টা পর্যন্ত তিনি দেশের কাজ করেন। 3.5 ঘন্টা ঘুমান তিনি, বাকি সময় জেগে জেগে দেশের কাজ করে। দ্রব্যমূল্য, মাঝে মাঝে কিছু লোডশেডিং, এগুলো আজকে হচ্ছে। এটা আজকে মধ্যপ্রাচ্য, ইউক্রেন যুদ্ধ, লোহিত সাগরে যে গোলমাল, আমাদের প্রতিবেশী মিয়ানমারেও চলছে অভ্যন্তরীণ যুদ্ধ। এর প্রতিক্রিয়া আমাদের দেশে মূল্যস্ফীতি এবং ডলার, আজকে দাম বেড়েছে ডলারের, রিজার্ভ আগের চেয়ে কমেছে। কিন্তু বিশ্ব অর্থনীতি যারা পরিচালনা করে, IMF কর্মকর্তারা বলে গেছে সেদিন যে বাংলাদেশের অর্থনীতি ভিত এখনো মজবুত, এবং এই অবস্থা চলতে থাকলে এই এশিয়ার মধ্যে একমাত্র ভারত প্রবৃদ্ধিতে আমাদের চেয়ে কিছুটা এগিয়ে থাকবে। এমনকি চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, অন্যান্য দেশ দক্ষিণ এশিয়া, তারা আমাদের চেয়ে কম গ্রোথ তাদের হবে। দর্শক, আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি সেখানে ছিলাম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি এবং তারেক রহমান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে যুবদল। সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এত অসুস্থ যে প্রায় তাকে হাসপাতালে নিতে হচ্ছে তার ন্যূনতম চিকিৎসার জন্য। বারবার এই শাসক গোষ্ঠীকে বলা হয়েছে যে তার যে চিকিৎসা, তার এই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়া হোক। চিকিৎসার জন্য বিদেশ থেকে আন্তর্জাতিক নেতৃবর্গ তাকে আহ্বান জানিয়েছে, কিন্তু তারা সেই কথা শুনছে না। কারণ তাদের উদ্দেশ্য একটাই, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি হন, তাহলে তাদের যে শাসন, তাদের যে তক্তে তাউস, তাদের যে মসনদ, সেই মসনদ টিকে থাকবে না। জনগণের উত্তাল তরঙ্গের মধ্যে তা ভেসে যাবে। বন্ধুগণ, আটক করে রাখা হয়েছে সেই সমস্ত তরুণ নেতাদেরকে
যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছে দীর্ঘকাল ধরে। প্রায় 18 বছর ধরে আটক করে রাখা হয়েছে বিএনপির বেশ কিছু নেতাকে, যাদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলা তৈরি করে তাদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে। এই সরকারের নির্যাতনের অন্যতম হাতিয়ার হচ্ছে এই বিচার ব্যবস্থাকে দলীয়করণ করার মধ্য দিয়ে। আমাদের একজন এমপি হাবিব, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই 20 বছর আগে কোন একটা ঘটনার কারণে তাকে 20 বছর সাজা দেওয়া হয়েছে, আজীবন সাজা দেওয়া হয়েছে। ঈশ্বরদীতে 9 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একই ধরনের মামলায়। এই সরকার টিকেই আছে শুধুমাত্র এই সমস্ত মিথ্যা মামলা করে। একটা আদালতকে তারা ব্যবহার করতে চায় তাদের নির্যাতনের হাতিয়ার হিসেবে, উইপনাইজ করতেছে তারা, সেইভাবে তো ব্যবহার করে তারা আজকে এই শাসন ব্যবস্থায় টিকে থাকতে চায়। আপনারা দেখেছেন ইতিমধ্যে এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কিভাবে জনগণের ন্যায়সঙ্গত যে দাবি, একটা গণতান্ত্রিক ব্যবস্থার ন্যূনতম অধিকার, ভোট দেওয়ার অধিকার, সেই ভোট দেওয়ার অধিকারের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনকে তারা কিভাবে নিদারুণভাবে এইভাবে গত 28 অক্টোবর আপনাদের মনে থাকার কথা, এইখানেই কিভাবে তারা পণ্ড করে দিয়েছে, পুরোপুরিভাবে পণ্ড করে দিয়ে সে আন্দোলনকে তারা দমিয়ে নেওয়ার চেষ্টা করেছে। দর্শক, নয়াপল্টনে যুব দলের সমাবেশে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা ছিলাম সেখানে। সরকার পরিবর্তনে এখন জনগণের হাত নেই, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে বনানীতে ছিল জাতীয় পার্টির মহানগর উত্তরের মতবিনিময় সভা। সেখানেই বলেন, বিদেশি শক্তির সহায়তায় সরকার ক্ষমতা দখল করে রেখেছে। সরকারের বিরাজনীতিকরণ প্রক্রিয়ার কারণে কেউ প্রতিবাদ করতে পারছে না। সরকার পরিবর্তনে এখন জনগণের হাত নেই, এমন মন্তব্য করেন জিএম কাদের। বলেন, বর্তমান সরকারের আমলে দেশে ধনী দরিদ্রের বৈষম্য বাড়ছে। সরকার দূরদর্শী নয় বলেই বিদ্যুৎ ও গ্যাস খাতে সংকট বাড়ছে, এমন অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। জনগণের কথায় দেশ চলবে, জনগণের কথায় সরকার পরিবর্তন হবে, এরকম কোনো বিষয় ঘটছে না। সরকার একটা শক্তি সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই দেশটাকে দখল করে ফেলেছে, এবং দখল করেনি শুধু, এখন জনগণের কথা নয়, তাদের কথায় জনগণকে চলতে হবে। সড়ক মহাসড়ক বানানোর উচ্চ খরচ নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণা নেই। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইবির 61তম কনভেনশনের উদ্বোধনী বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ এবং অবদান রাখায় 2 জন প্রকৌশলীকে আইইবি স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়া আরও কিছু প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় পরিবেশ বান্ধব, টেকসই ও সাশ্রয়ী প্রকল্প নিতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, সমালোচকদের কথায় কিছু যায় আসে না, দেশবাসীর কল্যাণই সরকারের মূল লক্ষ্য। অনেকে প্রশ্ন তোলেন যে পৃথিবীর অনেক দেশে রাস্তা বানাতে এত খরচ, বাংলাদেশে এত বেশি খরচ হয় কেন, অন্য দেশে কম খরচ হয়। যারা এই প্রশ্নটা করেন, আমার মনে হয় তারা বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নেই। কারণ আমাদের মাটি তো নরম মাটি, যেটাকে বলে দোআঁশ মাটি, জোবা মাটি। সেখানে যদি আমি টেকসই একটা কিছু করতে যাই, তাহলে আগে আমাকে ওই মাটিটাকেই তৈরি করতে হয়। সকালের 1 ঘন্টার বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ এলাকা হাঁটু ও কোমর পানিতে ডুবে যায়। এতে সকালে রাস্তায় নেমে যানজটের কবলে পড়েন নগরবাসী। পুরান ঢাকার বিভিন্ন এলাকা, নিউ মার্কেট, ধানমন্ডি, মৌচাক, শান্তিনগর, রাজারবাগ, যাত্রাবাড়িতে রাস্তায় রাস্তায় পানি জমে যায়। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শেওড়াপাড়া থেকে মিরপুরমুখী মানুষ। স্থানীয়রা বলছেন, প্রতি বছর বর্ষায় নির্দিষ্ট কিছু এলাকায় হয় এই সমস্যা, কিন্তু সমাধানে নেই কোনো উদ্যোগ। সমস্যার স্থায়ী সমাধানে সিটি কর্পোরেশনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
যানজটে অনেক বিপাকে বললাম, অফিসে ঠিকমতো পৌঁছাতে পারতেছি না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপহার, কারণ আমাদের টাকা খরচ করে কক্সবাজার যেতে হচ্ছে না, কুয়াকাটা যেতে হচ্ছে না। 10 নম্বরে বাচ্চা, 13 নম্বরে এদিকে পানি উঠছে, অনেক রোডে পানি উঠছে, রোডের কাজ করায় না, এই যে ড্রেনের ওই দেখে। তো আসার সময় রোডের এই অবস্থা দেখি ও টেনশন করছে, স্কুল থেকে বের হতে পারছে না, কোনো ভিকেল নাই, যোগাযোগ নাই, রাস্তায় অনেক পানি বন্যা হয়ে গিয়েছে, খেলাধুলা করতে পারতেছি না, রাস্তায় হাঁটাচলা করতে পারতেছি না। শনিবার স্কুল কলেজ খোলা থাকলেও বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার কারণে বিপাকে পড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। টানা বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ক্লাস শুরু হতেও দেরি হয়। অনেক জায়গায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না বললেই চলে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সব কার্যক্রম চলমান থাকলেও আশানুরূপ শিক্ষার্থী না থাকায় আগেই ছুটি দেওয়া হয়। এছাড়া কালাচাঁদপুর সরকারি স্কুল ও কলেজের মাঠে সারাদিন ধরেই ছিল জলাবদ্ধতা, তবে সেখানে মর্নিং শিফট ও ডে শিফটের আলাদা আলাদা ক্লাস নেওয়া হয়। একটু দেরিতে, কিন্তু আসতে সমস্যা হয়েছিল আমাদের, ওইদিকে রাস্তায় পানি, স্কুলের মাঠে পানি যাচ্ছে না আমাদের, অনেক আবার ক্লাসও আমাদের দেরিতে হয়েছে। ক্লাস একটু দেরিতে হয়েছে, কিন্তু ঠিকঠাক চলছে, আমার ক্লাসও ভালো মতো হইতেছে না। 8টার সময় মুষলধারে বৃষ্টি ছিল, জলাবদ্ধতা ছিল, আজকের উপস্থিতি একটু কম ছিল আমাদের। এছাড়া আমাদের শিক্ষকবৃন্দ এবং আমরা যথারীতি স্কুল চালিয়েছি। শিক্ষণ ঘাটতির যেটুকু ছুটিতে, বিশেষ করে রমজানের ছুটি, তারপরে যে সামনে আমাদের এই যে তাপদাহের জন্য যে কিছু ঘাটতি রয়েছে, সেগুলি আমরা আশা করছি পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। তিন জেলায় সড়কে ঝরল 8 জনের প্রাণ। এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গায় আলাদা দুর্ঘটনায় একই পরিবারের 3 সদস্য সহ মারা গেছেন 4 জন। ছুটি কাটিয়ে মাদ্রাসায় যোগ দিতে বাবা ও চাচার সাথে মোটরসাইকেলে ফরিদপুর যাচ্ছিল শিশু ছাত্র মোরসালেন। ভাঙ্গার হামিরদি এলাকাতে ট্রাকের সাথে হয় মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলে মারা যান মোরসালেন। বাবা কাশেম ও চাচা নাজমুল শিকদারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 2 জন। নরসিংদীর 5 দোনায় যাত্রীবাহী একটি বাস অন্য একটি যানকে ওভারটেক করতে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান চালক সালাম ও সঙ্গীত শিল্পী আহসান তানভীর পিয়াল। এদিকে দিনাজপুরে তেলবাহী লরি চাপায় নিহত হয়েছে 2 জন। সড়ক দুর্ঘটনায় চালক, মালিক, হেলপার যারই গাফিলতি থাকবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে রাজধানী শিল্পকলা একাডেমির হলরুমে ছিল নিরাপদ সড়ক চাই নিশ্চার 10ম মহাসমাবেশ। সেখানেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অদক্ষ চালক, ফিটনেসবিহীন গাড়ি, চলন্ত অবস্থায় চালকদের মোবাইল ফোন ব্যবহার এবং কিছু ক্ষেত্রে ট্রাফিক পুলিশের গাফিলতির কারণে হয় সড়ক দুর্ঘটনা। প্রতিদিন সড়কে কমপক্ষে 14 জন প্রাণ হারাচ্ছেন, এমন তথ্য জানান মন্ত্রী। বলেন, সরকারের দেয়া 17টি নির্দেশনা বাস্তবায়ন হলে অনেকটাই কমবে দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী সহ সংশ্লিষ্ট সকলের সচেতনতা অপরিহার্য আমরা মনে করি। আমাদের উদ্দেশ্য অ্যাক্সিডেন্ট হার কমানো। আমরা সতর্কতামূলকভাবে ব্যবস্থা নিতে চাই। আমরা একটা আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে চাই। আমরা আপনাদের সেই জন্য সহযোগিতা চাই। ভিসা জটিলতায় এখনো অনিশ্চিত প্রায় 20,000 মুসল্লির হজ যাত্রা। 2 দফা সময় বাড়ানোর পরও সবার ভিসা প্রক্রিয়া শেষ করতে পারেনি অনেক এজেন্সি। এদিকে আজই শেষ হচ্ছে ভিসা ইস্যুর সময়সীমা। সৌদি সরকার 3য় দফার সময় বাড়াবে কিনা তা নিশ্চিত নয়। হজ পরিচালক বলছেন, কয়েকটি এজেন্সির গাফিলতির কারণে এই দুর্দশা। যদিও হাব সভাপতির দাবি, সৌদিতে বাড়ি ভাড়ার জন্য ঠিক সময়ে এজেন্সি মালিকদের ভিসা নিশ্চিত করতে পারেনি ধর্ম মন্ত্রণালয়। তবে দুজনই বলছেন, সংকট থাকবে না শেষ পর্যন্ত। সৌদি হন্ডে কোনো জটিলতা নাই, বরং আমাদের যারা বিশেষ করে এজেন্সি সমূহ তারা যদি প্রোঅ্যাক্টিভ হয় তাহলে কিন্তু এটা আজকের মধ্যে এটা সম্পন্ন করা সম্ভব। অনলাইনে তারা যদি আজকে তারা এগুলো কমপ্লিট করে ফেলে, অনলাইনে অ্যাপ্লাই করাটা, তাহলে কিন্তু ভিসা লজমেন্ট হয়ে গেলে কিন্তু তারা টেনশন ফ্রি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এর মধ্যে আজকে দিনের মধ্যেই আমরা সব ভিসা করে ফেলতে পারবো এবং হজ যাত্রীদের গমন এবং ভিসা নিয়ে আমাদের কোনো শঙ্কা থাকবে না বলেই আমি মনে করি। যে আমাকে সৃষ্টি করছে তার কাছে যাইতেছি, এর লিগে আমার খুব আনন্দ লাগতেছে। চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারের দখল নিয়ে ভিক্ষুদের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 8 জন আহত হয়েছে। দুপুরে ঘটনার পর থেকেই বিহারে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায়, বিহার পরিচালনায় থাকা বর্তমান কমিটির বিরুদ্ধে অবস্থান নেয়া পক্ষের লোকজন
বিহারে প্রবেশ করে দখল নিতে চাইলে সংঘর্ষ হয়। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তার আগেই 7 থেকে 8 জন আহত হয়, মাথা ফেটে যায় কয়েকজনের। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছুদিন আগেও একই ধরনের ঘটনায় একে অপরকে দোষারোপ করে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে দুই পক্ষ। এ বিষয়ে আমরা সবশেষ তথ্য জানবো সহকর্মী মামুনুর রশিদ অভির কাছ থেকে। অভি, এ বিষয়ে কোনো মামলা হয়েছে কিনা, সবশেষ পরিস্থিতি কি একটু জানাবেন আমাদের। এখনো মামলা হয়নি এবং যাদের উপরে হামলা করেছে তারা কিন্তু এখন এই বৌদ্ধবিহারের সামনে তারা মানববন্ধন করছেন এবং এরই মধ্যে তারা আসলে একটি ঘোষণা দিয়েছেন আগামীকাল প্রেস ক্লাবের সামনে দুপুর 2:30টায় তারা মানববন্ধন করবেন এবং সেখানে মূলত তাদের যে আলটিমেটাম বা কর্মসূচি সেটি সেখানে তারা ঘোষণা করবেন এবং যারা মূলত এই বৌদ্ধবিহারে হামলা করেছে, যাদের ভিক্ষুকদের অর্থাৎ বৌদ্ধবিহারে যে সমস্ত যারা বৌদ্ধরা রয়েছেন তাদের উপর হামলা করেছে তাদেরকে কিন্তু বলছেন যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। যদি এদেরকে পুলিশিভাবে তারা আসলে সহায়তা চাইবেন, এর পরবর্তীতে তারা আসলে কর্মসূচি ঘোষণা করবেন। এখন পর্যন্ত যেহেতু কোনো মামলা হয়নি, তারা আসলে কিছুক্ষণ পর হয়তো পুলিশের সাথে বসবেন এবং পুলিশ বলছেন যে তারা এখন কোনো ধরনের দুই পক্ষের কেউ কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি। ফলে তারা বলছেন যে মূলত যারা এই বৌদ্ধবিহারে একটি সমিতি ছিল সেই সমিতিকে অবৈধ ঘোষণা করছেন সাধারণ বৌদ্ধ যারা রয়েছেন। তারা বলছেন যে এই অবৈধ সমিতির যারা লোকজন ছিল তারাই এর ভিতরে প্রবেশ করতে গিয়েই তাদের দুই পক্ষের মধ্যে একটি বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে কিন্তু মারামারি হয়। সেখানে 5 থেকে 6 জন আহত হয়, যাদেরকে এরই মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা আসলে সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের খুব আহত হচ্ছেন এবং যারা আসলে এখানকার যে সাধারণ বৌদ্ধ যারা রয়েছেন তাদের যে প্রধান তিনি বলছেন যে এই সংঘর্ষে যারা করেছেন অর্থাৎ যারা এই সংঘর্ষের সাথে লিপ্ত হয়েছেন, যারা এখানে ভাঙচুর করেছেন বৌদ্ধ মন্দিরের ভিতরে বা বাইরে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছেন তাদেরকে কিন্তু বলছেন যে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। যদি সেই শাস্তির আওতায় না আনা হয় তবে আগামীকাল দুপুর 2:30টায় প্রেস ক্লাবের সামনে সেখান থেকে মূলত তারা আলটিমেটাম দিবেন, পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করবেন। এখন পর্যন্ত তারা এখানে মানববন্ধন করছেন। অভি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গাজার সীমান্ত শহর রাফায় চলছেই ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। রাতভর টানা বোমাবর্ষণের পর দিনেও চলছে অভিযান, পাল্টা জবাব দিচ্ছে হামাসও। বার্তা সংস্থা ওয়াফা জানায় রাফা সিটি ঘিরে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। আজ জোয়াইদা আর জাবালিয়া ক্যাম্পে বোমাবর্ষণে প্রাণ গেছে অন্তত 10 ফিলিস্তিনের। জাবালিয়া ক্যাম্পে নিহতদের মধ্যে রয়েছেন একজন স্থানীয় সাংবাদিকও। মৃত্যু হয়েছে ওই সাংবাদিকের সন্তানেরও। আল জেনাইনা এলাকায়ও ঘটেছে প্রাণহানি। বিমান হামলা চালানো হয়েছে গাজা সিটি বেইত লাহিয়াতেও। গাজার মধ্যাঞ্চলে প্রাণ গেছে 20 জনের, যাদের মধ্যে 8 জনই শিশু। পাল্টা হামলা চালাচ্ছে হামাসও। থার্মোবারিক বোমা, গ্রেনেড, অ্যান্টিপার্সোনেল রকেট দিয়ে করা হচ্ছে আক্রমণ। শুক্রবার রাফার পূর্ব দিকে ইসরায়েলি বহরকে লক্ষ্য করে অন্তত 18টি হামলা চালিয়েছে সশস্ত্র সংগঠনটি। ইসরায়েলের হামলা থেকে প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন রাফার বাসিন্দারা। এ পর্যন্ত অঞ্চলটি থেকে 3 লাখের বেশি মানুষ পালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েল, যাদের বেশিরভাগই অবস্থান নিয়েছে আল মাওয়াসি আশ্রয় শিবিরে। আন্তর্জাতিক চাপকে বুড়ো আঙুল দেখিয়ে শনিবারও নতুন করে ফিলিস্তিনিদের রাফা অঞ্চল খালি করার নির্দেশ দেয় তেল আবিব। শরণার্থীদের ফোনে পাঠানো SMS আর প্লেন থেকে ফেলা লিফলেটে দেয়া হচ্ছে হুমকি। প্রাণ ভয়ে আবারও অনিশ্চয়তার পথে রাফায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা। এদিকে ত্রাণ সহায়তা পাঠানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রসিংটি বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে জরুরি খাদ্য, ত্রাণ ও জ্বালানি সরবরাহ। ইসরায়েলের আগ্রাসনের জেরে মিশরীয় সীমান্তবর্তী রাফায় আশ্রয় নিয়েছিল গাজার 15 লাখ মানুষ। তারা আমাদেরকে বলেছিল এই অঞ্চলটি নিরাপদ। এখন এখানে গোলাবর্ষণ করছে ইসরায়েল। আর কোনো উপায় নেই, অন্যদের মতো আমাদেরও পালিয়ে যেতে হবে। পরিস্থিতি খুবই ভয়াবহ। রকেট আর গোলার শব্দে রাতে ঘুমোতে পারিনি। এখানে আর কোনো মানুষ নেই, সবাই পালিয়ে গেছে। এবার হামাসের স্নাইপার রাইফেলের ভয়াবহতা দেখল ইসরায়েলি বাহিনী। এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি, যাতে দেখা যায় গাজার আল জেইতন এলাকায় টহল দিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি দল। এ সময় একটি স্নাইপার রাইফেল থেকে গুলি করে কাশেম ব্রিগেডের এক সদস্য। গুলিবিদ্ধ হওয়ার পর ওই ইসরায়েলি সেনার শরীরে আগুন ধরে যায়। ইরানের তৈরি সাইয়েদ স্নাইপার রাইফেল থেকে ওই হামলা করা হয়। 50 ক্যালিবার গুলি করার সক্ষমতা
এ ধরনের রাইফেল মূলত ট্যাঙ্ক ও সাঁজোয়া যানের আর্মার ধ্বংস করতে সক্ষম। গাজা উপত্যকায় একটি স্কুলে হামলা চালাতে গিয়ে বোমা বিস্ফোরিত হয়ে 4 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছে। শুক্রবার গাজার জেইতান এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হল ইতাই লিভনি, ইউসেফ দাসা, এরমিয়াস মেকুরিয়াও এবং ড্যানিয়েল লেভি। 4 জনই নাহাল ব্রিগেডের আওতায় ছিলেন। মূলত তারা একটি স্কুলে হামলা চালাতে গিয়েছিলেন। সেখানে আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণে প্রাণ যায় ইসরায়েলি সেনাদের। স্কুলটিতে হামাস সদস্যরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। 3 মাস পর সরকারের টাকা ফুরিয়ে যাবে, চালও আমদানি করতে পারবে না, এমন আশঙ্কার কথা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত অর্থনৈতিক বিপর্যয় এবং কর্তৃত্ববাদী শাসন বিষয়ক সেমিনারে এসব কথা বলেন মান্না। তিনি বলেন, দেশের রিজার্ভ যা রয়েছে তা দিয়ে বিদ্যুতের বকেয়া ও বিদেশি ঋণ পরিশোধ করলে অবশিষ্ট কিছুই থাকবে না। রিজার্ভ নিয়ে সরকারের চাপাবাজি কমেছে উল্লেখ করে মান্না বলেন, উন্নয়ন নিয়ে তাদের ফিরিস্তিও কমেছে। মেট্রো রেল, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ রাস্তা নির্মাণে মাত্রাতিরিক্ত অর্থ ব্যয়ের মাধ্যমে লুটপাট করছে সরকার। আমাদের আজকের অর্থনৈতিক যে বিপর্যয় মানে কি? আচ্ছা, 14 বিলিয়ন যদি আমাদের কাছে এখন থাকে, তারপরে যদি বিদ্যুতের জন্য 4 বিলিয়ন দেয়, তাহলে থাকবে কত? 10 বিলিয়ন। তারপরে যদি বিদেশের যে ঋণ আছে সেগুলো যদি 1 মাস পরে আপনার কাছে টাকা থাকবে, সিসি ক্যামেরার আওতায় আনা হবে রাজধানীর অতি গুরুত্বপূর্ণ খালগুলো। তাতে ময়লা আবর্জনা ফেললে নেওয়া যাবে শাস্তিমূলক ব্যবস্থা, এমনটা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে গুলশান ডিএনসিসি নগর ভবনের সামনে রাজধানীর বিভিন্ন খালে ফেলে দেয়া বর্জ্যের প্রদর্শনী শুরু হয়। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ঘুরে দেখে প্রদর্শনী। এ সময় মেয়র বলেন, অসচেতনভাবে খাল, ডোবা, নালা ও ড্রেনে ফেলা হয় এসব বর্জ্য। তাতে বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। 7 দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী। প্রচারণায় জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। সকাল থেকে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন নির্বাচনী এলাকার অলিতে গলিতে, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন উন্নয়নের নানা রকম প্রতিশ্রুতি। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। ভোটারদের মন জয়ের চেষ্টা তাদের। শান্তিপূর্ণ পরিবেশ, সুষ্ঠু ভোট চাইছেন ভোটাররা। যোগ্য ও জনবান্ধব প্রার্থীকেই বেছে নিতে চান তারা। আগামী 21 মে 161 উপজেলায় ভোট গ্রহণ। 5000 ভুয়া সনদ কিভাবে বাতিল করা হবে, রিমান্ডে সেই প্রক্রিয়ার কথা ডিবি পুলিশকে জানিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট একেএম শামসুজ্জামান। দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। তিনি জানান, পদ ও আধিপত্য ধরে রাখতে শামসুজ্জামান অসাধু দুদক কর্মকর্তা ও সাংবাদিকদের ম্যানেজ করে চলত। যে সকল সাংবাদিক ও দুদক কর্মকর্তার নাম এসেছে তারা চাইলে শামসুজ্জামানের মুখোমুখি বসতে পারেন। রিমান্ডে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে জানান ডিএমপির ডিবি প্রধান। বছরের পর বছর যে সকল মার্কশিট, সার্টিফিকেট বিক্রি করে সেগুলি কিভাবে শনাক্ত করে বাতিল করা যায় সেই সম্পর্কে শামসুজ্জামান গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন। বুয়েটের যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে কিভাবে এই কাজটা করা যায় সে সম্পর্কে আমরা সাজেশন দিব। 23 নাবিক সহ দেশের জলসীমায় ঢুকেছে জাহাজ এমভি আবদুল্লাহ। সোমবার বিকেল নাগাদ পৌঁছাবে কুতুবদিয়ায়। সেখানে বহির্নোঙরে 2 দিন চলবে পণ্য খালাস। এরপর চট্টগ্রাম বন্দরে বাকি পণ্য খালাস করবে জাহাজটি। কুতুবদিয়ায় পৌঁছানোর পর নাবিকরা জাহাজে না সড়ক পথে চট্টগ্রামে ফিরবেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত জানায়নি মালিকপক্ষ। জাহাজটিতে 56,000 টন পাথর রয়েছে। গত 12 মার্চ ভারত মহাসাগরে অস্ত্রের মুখে 23 নাবিক সহ জাহাজটি জিম্মি করে সোমালীয় জলদস্যুরা। 32 দিন পর 13 এপ্রিল মুক্তিপণ দিয়ে ছাড়া পান নাবিকরা। দুবাই দিয়ে হয়ে চট্টগ্রাম ফিরছে জাহাজটি। অপেক্ষায় আছেন নাবিকদের স্বজনরা। খুশিতে আত্মহারা হয়ে কেমন যে অনুভূতিটা আমি ভালো বোঝাতে পারবো না। অনেক খুশি লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া। গতকাল রাত্রে লাস্ট নাইটে যখন নিউজটা শুনলাম তখন আমাদের
আল্লাহ কাছে মানে শুকরিয়া জানালাম এবং খুশি লাগতেছে, মানে এখন দেশে ফিরে আসবে। কক্সবাজারের টেকনাফ ক্যাম্পে আশ্রিত মিয়ানমারের এক রোহিঙ্গা নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। সকালে উপজেলার নীলা ইউনিয়নের মচুনি নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহত মোহাম্মদ আলম মচুনি নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা ছিলেন। স্থানীয় এক সালিশি বৈঠকে যাচ্ছিলেন মোহাম্মদ আলম। ক্যাম্পের সি ব্লক, ডি ব্লক ও ই ব্লকের সংযোগ সড়কের মোড়ে পৌঁছালে 5 থেকে 6 জনের একটি দল তার পথ রোধ করে তাকে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় একটি স্কুলের পাশে নিয়ে মাথায় গুলি করে তাকে হত্যা করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এই হত্যাকাণ্ড। রাজধানীর নয়াপল্টনে হোটেল মিডওয়ের পেছনে ককটেল বিস্ফোরণে সানি নামে এক পথশিশু আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিকেল 3:45টার দিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। সানি পল্টন এলাকায় প্লাস্টিকের বোতল কুড়াতো বলে জানিয়েছে পুলিশ। ফুটপাতে বোতল কুড়াতে গিয়ে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে তার হাতের কবজি রক্তাক্ত হয়। গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে প্রতিবাদ বিক্ষোভে উত্তাল বিভিন্ন দেশ। শুক্রবার আন্দোলনকারীদের জনস্রোত তৈরি হয় ইয়েমেনে। রাজধানী সানায় হুতির নেতৃত্বে রাজপথে নামে হাজার হাজার মানুষ। যোগ দেন হুতি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী আব্দুল আহি বিন হাবতুর। গাজাবাসীর সাথে একাত্মতা জানিয়ে অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান তিনি। গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে বিশাল প্রতিবাদ সমাবেশ হয়েছে পাকিস্তানেও। রাজধানী ইসলামাবাদে বিক্ষোভে যোগ দেয় শত শত মানুষ। ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের প্রতিবাদ জানায় বিক্ষুব্ধরা। মার্কিন দূতাবাসের দিকে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। সংঘর্ষও হয় দুপক্ষের। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে জর্ডানেও। ফিলিস্তিনের পতাকা হাতে যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানও দেয় বিক্ষোভকারীরা। এদিকে সাধারণ পরিষদে ফিলিস্তিনকে সমর্থন দেয় জাতিসংঘের সনদ ছিঁড়ে ফেললেন ইসরায়েলের প্রতিনিধি। জাতিসংঘের পূর্ণ সদস্য পদের জন্য ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার প্রতিবাদেই এমন কাণ্ড করলেন গিলাদ এরদান। ভোটাভুটির পর বক্তব্য দিতে মঞ্চে আসেন তিনি, সাথে কাগজ কাটার একটি যন্ত্র নিয়ে আসেন। ক্ষোভ জানিয়ে বলেন, ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে। এরপরই জাতিসংঘ সনদের একাধিক কপি ওই কাগজ কাটার মেশিনে দিয়ে টুকরো টুকরো করেন। ফিলিস্তিনের পক্ষে ভোটাভুটিকে লজ্জাজনক আখ্যা দেন। আবারও ইসরায়েলে হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তেল আবিবের নজরদারি স্থাপনা লক্ষ্য করে ছুড়েছে রকেট। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলেও দাবি গোষ্ঠীটির। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের রামিয়া সামরিক ঘাঁটিতে গাইডেড রকেট ও গোলা ছুড়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। তবে এ বিষয়ে তেল আবিবের তরফ থেকে জানানো হয়নি কিছুই। এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি সেনারা। একটি মোবাইল ফোন ট্রান্সমিশন কেন্দ্রে আঘাত হানে মিসাইল। হতাহতের শিকার হয় বেসামরিকরা। অপর এক হামলায় মৃত্যু হয় এক হিজবুল্লাহ যোদ্ধার। বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের খবর। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে কাল মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের আগের দিন দুই দলই ছিল বিশ্রামে। বাংলাদেশ একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম, তবে বিশ্রামের প্রয়োজন হলে বোলিং ডিপার্টমেন্ট রদবদল হতে পারে। রোববার সকাল 10টায় মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরু হবে এই ম্যাচ। সিরিজের শেষ ম্যাচের আগের দিন অনুশীলন করেনি দুই দল। আবহাওয়ার পূর্বাভাস বলছে ম্যাচের আগে এমনকি ম্যাচের সময়ও বাগড়া দিতে পারে বৃষ্টি। রাজনীতিতে পরিত্যক্ত নেতাদের ব্যাঙের মতো আওয়াজ বড় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামে রেড ক্রিসেন্ট সোসাইটির আলোচনা সভায় তিনি বলেন, সরকার বিরোধী আন্দোলনের নামে বিএনপি ও মিত্র দলগুলোর কর্মকাণ্ডের সমালোচনা করেন। দেশে পণ্যের মূল্য বাড়লেও কোনো সংকট নেই বলে জানান মন্ত্রী। সরকার বিরোধী আন্দোলনের নামে বিএনপির মিত্র দলগুলোর কর্মকাণ্ড এবং নেতাদের বক্তব্য হাস্যকর বলে মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। মাত্র 7টি দল বদল করেছে। এখন কি গণতন্ত্র মঞ্চ, এখান থেকে কখন পালিয়ে যায় সেটি বলা যায় না। ব্যাঙ আছে না, ব্যাঙ কিন্তু ছোট, কিন্তু ব্যাঙের আওয়াজ অনেক বড়। রাজনীতিতেও কিছু ব্যাঙ আছে, আর রাজনীতিতে কিছু পরিত্যক্ত মানুষ আছে যারা সব দল করে, ঘুরে ঘুরে দল করে, আর ব্যাঙের মতো আওয়াজ করে।
প্রযুক্তির ব্যবহারকারী না হয়ে উদ্ভাবক হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সিটি ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বলেন, কর্মক্ষেত্রে এখন সার্টিফিকেটের চেয়ে অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হওয়ার জন্য অসাম্প্রদায়িকতা সহ বিভিন্ন মূল্যবোধ চর্চার আহ্বান জানান তিনি। এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, আগামী দিনের বাংলাদেশকে গড়বে বর্তমান শিক্ষার্থীরাই। যিনি ব্যবহার করেন তিনি কিন্তু গেম থেকে কোনো আয় করেন না, আর যিনি সেটাকে সৃষ্টি করেন, সেটা প্রোগ্রামিংটা যিনি করেন তিনি অনেক টাকা আয় করেন। তা আমাকে কি আমি কনজিউমার হব নাকি প্রডিউসার হব সেই সিদ্ধান্ত নিতে হবে। আপনাদের নিজ কর্মক্ষেত্রে নতুন উদ্ভাবনী চিন্তার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভকারীদের বাধা দিয়েছে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। চাকরির বয়স বাড়ানোর দাবিতে সমাবেশের ডাক দেয় চাকরির বয়স ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। শনিবার বেলা ১১টা থেকে রাজু ভাস্কর্যের সামনে শুরু হয় সমাবেশ। এ সময় বক্তারা বলেন, মানুষের গড় আয়ু বাড়ার সাথে সাথে চাকরির বয়সসীমাও বাড়ানো দরকার। বিশ্বের ১৬২ দেশে বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর, অনেক দেশে তা উন্মুক্ত। সমাবেশ শেষে আন্দোলনকারীরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ৩৫ না করলে আমরা আর চেষ্টা করতে পারতেছি না, ৩৫ করলে আমরা একটু চেষ্টা করে দেখতে পারি। আমরা এখানে ৩৫ নিয়ে আন্দোলন করছি, হিসাবে তো এটা ৪৫ হওয়া উচিত। প্রধানমন্ত্রী যেহেতু ঘোষণা দিয়েছেন যে তরুণ সমাজ নিয়ে একটা স্মার্ট বাংলাদেশ গড়বেন, তো আমাদের মতো এই ২৫ লক্ষ বেকার বাদ রেখে কিভাবে তিনি এই স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা হায়দার আকবর খান রনর মরদেহ রাজধানীর সমরিতা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার স্বজনরা দেশে ফিরলে তার জানাজা এবং দাফন সম্পন্ন হবে। এছাড়া শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে প্রবীণ রাজনীতিকের মরদেহ। শুক্রবার রাত ১:৩০টায় রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিক ও লেখক। দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের নানা জটিলতায় ভুগছিলেন তিনি। হায়দার আকবর খান রনকে বনানী কবরস্থানে দাফন করা হবে। গোপালগঞ্জের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান। দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিস্থলে যান বিমল কৃষ্ণ বিশ্বাস। পরে তিনি সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সকল শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। তিনি বলেন, কোটালীপাড়ার উন্নয়নে তিনি সর্বদা কাজ করে যেতে চান। এই সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য নেতাকর্মীরা। কারাগার থেকে বেরিয়েই বিশাল শোডাউন করলেন ভারতের আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার রাতে রাজধানী দিল্লিতে ছাদ খোলা গাড়ি নিয়ে অংশ নেন শোভাযাত্রায়। নীল হলুদ দলীয় পতাকা নিয়ে হাজার হাজার সমর্থক যোগ দেন কেজরিওয়ালের সাথে। স্লোগানে মুখরিত হয় রাজপথ। স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান আম আদমি নেতা। ১.৫ মাসের বেশি সময় কারাগারে থাকার পর শুক্রবার অন্তর্বর্তী জামিনে ছাড়া পান কেজরিওয়াল। সুযোগ দেওয়া হয় নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার। আগামী ১ জুন লোকসভা নির্বাচন শেষ হলে পরের দিনই তিহার জেলে ফেরত যেতে হবে কেজরিওয়ালকে। দিল্লির ৭ লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ ২৫ মে, ১ জুন অনুষ্ঠিত হবে পাঞ্জাবের ভোট। গত ২১ মার্চ দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার মুক্তির খবরে আতশবাজি ও মিষ্টি বিতরণ করে সমর্থকরা। পাল্টাপাল্টি হামলার জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইউক্রেনের রণক্ষেত্রে। শুক্রবার খার্কিভে ব্যাপক লড়াই হয় দুপক্ষের মধ্যে। কিয়েভের দাবি, অঞ্চলটিতে রুশ বাহিনীর অগ্রযাত্রা রুখে দিয়েছে তারা। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা অস্ত্র সহায়তাকে ঘিরেই বেড়েছে যুদ্ধের মাত্রা। অস্ত্র হাতে পেলে শক্ত হবে ইউক্রেনের অবস্থান। তাই সামরিক সহায়তা ইউক্রেনে পৌঁছানোর আগেই লড়াইয়ের ময়দানে এগিয়ে যেতে চাইছে রাশিয়া। সিলেটের রাজপথে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরিচ্ছন্নতা কাজে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গী হলেন তিনি। শুক্রবার রাত ১১টা নাগাদ তামিমকে নিয়ে রাজপথে নামেন মেয়র। নগর ভবনের সামনে থেকে নাগরী চত্বর হয়ে
সার্কিট হাউসের সম্মুখ সুরমার তীর পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। নগরীকে পরিচ্ছন্ন রাখতে সিসিকের পাশাপাশি নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তামিম। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সফরে আসায় এবং পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করায় তামিম ইকবালকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। আমরা দেশের বাইরে যাই, হাতে যদি একটা কোকের ক্যান থাকে বা পেপসির ক্যান থাকে, ওই ক্যানটা কিন্তু আমরা বিন দেখেই ফালাই, কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে এটা আমরা রাস্তায় ফালাই দিই। এই মেন্টালিটিটা যদি আমরা একটু চেঞ্জ করতে পারি তাহলেই কিন্তু আমাদের দেশটা পরিষ্কার হয়ে যায়। বড় চমক দিয়ে কোপা আমেরিকার জন্য ব্রাজিলের 23 সদস্যের দল ঘোষণা করলেন কোচ দরিভাল জুনিয়র। ইনজুরির সমস্যার কারণে একাধিক ফুটবলারকে রাখা হয়েছে স্কোয়াডের বাইরে, তবে নেইমারকে নিয়ে আশায় আছেন দরিভাল। ইনজুরির কারণে এই তারকা জায়গা না পেলেও এখনই হাল ছাড়তে নারাজ ব্রাজিল কোচ। জানান 23 মে পর্যন্ত খেলোয়াড় বদলের সুযোগ রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটে 10 জুন চালু হতে যাচ্ছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন, জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক। দুপুরে রাজশাহীর বিভাগীয় কমিশনার কার্যালয়ে আম পরিবহন বিষয়ক সেমিনারে একথা জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক। তিনি জানান চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আম পরিবহনে খরচ পড়বে 1 টাকা 47 পয়সা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। রেলমন্ত্রী বলেন, অন্যান্য পরিবহনের চেয়ে রেলে আম পরিবহন সহজ। স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদে ইউথ লিডারশিপ স্কিলস ফর স্মার্ট বাংলাদেশ শীর্ষক সভায় মন্ত্রী এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশ নিয়ে নানা সমালোচনা থাকলেও এটি এখন বাংলাদেশের বাস্তবতা। তথ্য সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এখন চাকরির আশায় না থেকে উদ্যোক্তা হয়ে কিভাবে কর্মসংস্থান তৈরি করা যায় তা নিয়ে ভাবতে হবে তরুণদের, এমনটা বলেছেন তাজুল ইসলাম। তাপপ্রবাহকে দুর্যোগ হিসেবে বিবেচনা করে তা মোকাবেলায় নানামুখী প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। দুপুরে সাম্প্রতিক তাপমাত্রা বৃদ্ধির কারণ নিয়ে বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি। সরকার দলের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় তাপপ্রবাহের কারণ অপরিকল্পিত নগরায়ন। অন্যদিকে বিরোধী দল তাপপ্রবাহের কারণ হিসেবে নিয়ন্ত্রণহীনভাবে কার্বন নিঃসরণকে দায়ী করে। বিরোধী দলের ভূমিকায় থাকা ঢাকা কলেজের বিতর্কিক দলকে বিজয়ী ঘোষণা করা হয়। ঢাকা শহরে গাছ আছে মাত্র 2%। ইত্তেফাক 2021-এর 28 আগস্ট। কারণ গাছ কেটে বাড়ি বানালাম, বাড়ির জন্য রাস্তা বানালাম, রাস্তার উপর ফ্লাইওভার বানালাম, তারপরে লিখলাম গাছ লাগান, পরিবেশ বাঁচান। কি হাস্যকর মানুষ স্পিকার। যে জলবায়ু ক্ষতির কারণের জন্য আগামী 50 বছরের মধ্যে বাংলাদেশের চাঁদপুর তলিয়ে যেতে পারে, তাহলে সেই সংখ্যার জন্য, সেই দুর্বিষের জন্য আমরা কি প্রস্তুত রয়েছি? তাপদাহ অবশ্যই এটা আমাদের দুর্যোগের মধ্যে পড়ে এবং সেভাবে আমরা দুর্যোগের মধ্যে নিয়েই আমরা কাজ করতেছি। সিরাজগঞ্জের বেলকুচিতে প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ী প্রার্থীর সমর্থকের 2টি তাঁত কারখানা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে বেলকুচির হাজি মোতালেব মুন্সির তাঁত কারখানায় আগুনের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ তাঁত ফ্যাক্টরিতে আগুন দেখতে পান তারা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। এরই মধ্যে পুড়ে যায় 32টি পাওয়ারলুম সহ 2টি কারখানা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে মালিক পক্ষের অভিযোগ, নির্বাচনে দোয়াত কলম মার্কাকে সমর্থন করায় এই ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষ। প্যালেস্টাইনে গণহত্যা দ্রুত বন্ধের দাবি জানিয়েছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। তাদের দাবি, ইসরায়েল গত কয়েক মাস ধরে প্যালেস্টাইনের নিরীহ মানুষের উপর গণহত্যা চালাচ্ছে। এটি বন্ধে বিশ্বের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সভা থেকে এসব দাবি জানান সৈনিক লীগের নেতাকর্মীরা। নেতারা দাবি করেন তারা প্যালেস্টাইনের সাধারণ মানুষের পাশে আছেন। সভায় বাংলাদেশ এবং প্যালেস্টাইনের পতাকা বহন করেন নেতাকর্মীরা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়েছে বৈশাখী মেলা 1431। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ ডক্টর আব্দুর রব খান বৈশাখী মেলার উদ্বোধন করেন। মেলার বিভিন্ন স্টলে ছিল বাংলা শিল্প সংস্কৃতির প্রতিচ্ছবি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা মেলায় অংশ নেন। আয়োজন নিয়ে ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার জানান,
তরুণ প্রজন্মকে বাঙালি ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতেই এই বৈশাখী মেলা। রাজধানীতে আইএসডি ফেয়ার এর আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা। কমিউনিটির সবাই একে অন্যের সাথে হৃদ্যতার বন্ধনে যুক্ত হতেই এই মেলার আয়োজন। মেলার অনুষ্ঠানে যোগ দেয় বাংলাদেশে সফররত জিম্বাবুয়ের ক্রিকেট দল। এ সময় তারা স্কুলটির শিক্ষার্থীদের সাথে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। আইএসডির পরিচালক স্টিভ ক্যালেন্ট স্কোবল বলেন, কমিউনিটির সকল পরিবারকে একসাথে করা এবং সবার মাঝে বন্ধন গড়ে তুলতে এই আয়োজন। সামনের দিনগুলোতেও ধারাবাহিকভাবে এই মেলার আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্রান্দে দে সুল। প্রাণহানির সংখ্যা 126 ছাড়িয়েছে। এখনও নিখোঁজ 1.5 শতাধিক মানুষ, বাস্তুহারা 3.5 লাখ। এর মধ্যে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। আশঙ্কা, প্রদেশের রাজধানী এবং আশপাশের শহরে পানির স্তর আরও বাড়তে পারে। এদিকে বন্যার কারণে বন্ধ পানি নিষ্কাশন ব্যবস্থা। নিরাপদ সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলে টানা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে 153 জনের মৃত্যু হয়েছে। ভূমিধসে আহত হয়েছেন শতাধিক মানুষ। কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকদিন ধরেই বাঘলান প্রদেশে বৃষ্টি হচ্ছে। এতে প্রদেশটির 5 জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যার পানির তোড়ে এবং ভূমিধসে অনেকেই নিখোঁজ রয়েছেন। আশঙ্কা নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বন্যায় প্রায় 2000 স্থাপনা ক্ষতিগ্রস্ত। ভয়াবহ বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রদেশটির ঘরবাড়ি। পানিবন্দী বহু মানুষ। এপ্রিলের মাঝামাঝি থেকে এ পর্যন্ত বন্যায় অন্তত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন দেশটিতে। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।